আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশ আগের থেকে অনেক বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ২১এর চেতনাই বাংলাদেশের সব স্বাধিকার আদায়ের মূল মন্ত্র। এবার ১১টি বিষয়ে ১৭ জন বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল দলকে ২১শে পদক দেওয়া হয়। এ সময় ভাষা শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং ২৪শে নির্ভীক ছাত্র জনতার কথা তুলে ধরেন অধ্যাপক ইউনূস। নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ১৯৫২ সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে কয়েক স্তর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশী প্রান্তের গেট খুলে দেওয়া হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি দেখতে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, ২১ ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে কোনো শঙ্কা নেই, শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছেন উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। শহীদ মিনারের চতুর্পাশে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা ওই দিকে তাদের ইন্টারেস্ট, এদিকে তাদের ইন্টারেস্ট নেই। ভোট হলে দেশ স্থিতিশীল হবে উল্লেখ করে জাতিকে আর অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিকেলে কুমিল্লার লাকসামে জনসভায় কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে ঐক্য বিনষ্ট হয় এমন বক্তব্য না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচিত সরকার না থাকায় বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে জানিয়ে দেশকে আর ঝুঁকির মধ্যে না ফেলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এছাড়া দেশ বাঁচাতে যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষে দ্রুত ভোটে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার, যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক, একটা নৈরাজ্য সৃষ্টি হোক, বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুক। আমরা সেটা চাই না। আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে তা একটা নির্বাচনের ব্যবস্থা দিই। এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না। শুধু একটা কথা বলতে চাই, যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান, দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না। ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২১ জন সরকারি কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। তাদের মধ্যে সচিবও আছেন এবং ২০২৪ নির্বাচন সহ তদন্ত সাপেক্ষে পর্যায়ক্রমে অভিযুক্ত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একই অভিযোগে এর আগে ৪৩ জনকে ওএসডি করা হয়েছিল। আর অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে দুদকে মামলা হবে বলে জানিয়েছেন সচিব। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। ২০১৪, ২০১৮ আর ২০২৪ সালের ৩টি নির্বাচনই বিতর্কিত। আর সেই নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের ভূমিকা খুঁজে বের করতে ৪ জন উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব।
কমিটিতে সাচিবিক দায়িত্ব পালন করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনগুলোতে নেতিবাচক ভূমিকা রাখা রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ সেই সময়ের জেলা প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সচিব। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। বলেন জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নেয় শিল্প সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে। অবসরে যাওয়া অনেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তারাও ছাড় পাবেন না, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব। যারা রিটায়ার করে চলে গেছে অথচ আমাদের সার্ভিসের অনেকেরই নামে কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। অথবা রিটায়ারমেন্ট হয়ে যাওয়াই মানে যে মুক্তি, তা না। ভয়ভীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের বার্তা দিতেই সরকার অনেক কঠিন সিদ্ধান্ত নিচ্ছে ও বাস্তবায়ন করছে বলেও জানান মোখলেসুর রহমান। যারা করবেন না তারাই যে এই মেসেজটা ৩-৪ দিনে আরও তো যাবে, তারা পেয়ে যাবে, না হলে কি ফল হবে। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। ১৭ বছর আগে তারা বিসিএসের সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। আপিল বিভাগের রায়ের ফলে নিয়োগ বঞ্চিতদের ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। ২০০৭ সালে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সেই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন ওই বছরই দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেয়। ২০০৮ সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩,২২৯ জন উত্তীর্ণ হয়, পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়। এর প্রেক্ষিতে হাইকোর্টে আপিল করেন প্রথমবার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীরা। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও স্বাভাবিক করতে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বসতে নীতিগতভাবে একমত দুই দেশ। ওমানের মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে ঢাকায় ফিরে সাংবাদিকদের সব কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলোতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে বসতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে মানে এগোবেন, আমরাও এগোবো। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। ভিসি, প্রো ভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সকাল থেকে ক্যাম্পাসে দুর্বার বাংলা পাদদেশে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন। স্লোগানে মুখর করে তোলেন পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা বলেন, সন্ত্রাস শিক্ষা একসাথে চলতে পারে না। বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলার ব্যর্থতার দায়ে অবিলম্বে ভিসি, প্রোভিসির পদত্যাগ দাবি করা হয়। একই সাথে নতুন ভিসি, প্রোভিসি নিয়োগ দিতে শিক্ষা উপদেষ্টার কাছে দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবারের ঘটনায় অজ্ঞাত ৪ থেকে ৫০০ জন আসামি করে থানায় মামলা হয়েছে। গতরাতে খান জাহান আলী থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন। পর্যাপ্ত সময় দেওয়ার পরেও ৬ দফা দাবি সম্পূর্ণরূপে মেনে না নেওয়ার জন্য কুয়েটের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলরকে বর্জন করেছে এবং তাদেরকে অপসারণের জোর দাবি দেয়া হলো। আমরা উস্কানি দিয়েছি বলে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছিল, তো আমরা এর পরিপ্রেক্ষিতে প্রশাসনকে বর্জন করেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রেরণ করব। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশীয় শিল্পকে রক্ষার জন্য লবণ আমদানি বন্ধ এবং প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন কক্সবাজার লবণ চাষী এবং ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, বড় কোম্পানি এবং মিল মালিকরা সিন্ডিকেট করে লবণ উৎপাদন কমানোর চেষ্টা করছে। চাষিদের থেকে ৮ টাকা কেজি দরে লবণ কিনে কোম্পানিগুলো ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করছে। বড় কোম্পানিগুলো বিদেশি লবণ আমদানির চেষ্টাও করছে। এতে করে দেশীয় লবণ শিল্প ধ্বংস হবে। কক্সবাজার জেলায় লবণ চাষে সম্পৃক্ত ২৫ লাখ মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। লবণ আমদানির অনুমোদন না দিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।